আল্লাহ পাক ইনশাআল্লাহ। প্রিয় দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, প্রধান আলোচক ডক্টর মওদুদ হোসেন আলমগীর, বিশেষ আলোচক ডক্টর মাহাদি আমিন ও জনাব ইসমাইল জবিউল্লাহ, আজকের অভিজ্ঞ এমসি জনাব আনোয়ার হোসেন খোকন এবং প্রবাসী সিনিয়র এবং জুনিয়র নেতাকর্মী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। প্রশ্নকারীর প্যানেল থেকে প্রিয় নেতার সাথে প্রশ্ন এবং উত্তর শেয়ার করার সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করছি। আর এর ক্রেডিট জনাব আনোয়ার হোসেন খোকনের প্রাপ্য। খোকন ভাইকে ধন্যবাদ। শ্রদ্ধেয় নেতা, সংস্কারের উপর আপনার 31 পয়েন্টের থটস শুধু একটি যুগান্তকারী ঐতিহাসিক পদক্ষেপই নয়, বরং আজ থেকে প্রায় 2 বছর আগে আপনার উদ্ভাবিত এই চমৎকার চিন্তাধারা, আপনার সত্য দূরদর্শিতা, ভিশনারি তীক্ষ্ণ বুদ্ধিমত্তা, দেশপ্রেম এবং দেশের বৃহত্তর স্বার্থে আপনার ত্যাগের রিফ্লেকশন ক্যারি করে। যাই হোক, আমি প্রফেসর ডক্টর হুমায়ুন চৌধুরী, অস্ট্রেলিয়া প্রবাসী। আমি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের। অস্ট্রেলিয়ার সিডনির একটি ইউনিভার্সিটিতে বর্তমানে শিক্ষকতা করি। মেরিন একাডেমি চট্টগ্রামে মেরিন ইঞ্জিনিয়ারিং পড়াকালীন আমি স্কলারশিপ নিয়ে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন গিয়ে মাস্টার্স করে দেশে ফিরে মার্কেন্টাইল মেরিনে সরকারি চাকরি করার সময় স্কিল মাইগ্রেশন নিয়ে 1995 সনে অস্ট্রেলিয়া এসে সিডনি ইউনিভার্সিটিতে স্কলারশিপ নিয়ে পিএইচডি করে। সেই ইউনিভার্সিটিতে 20 বছর যাবৎ শিক্ষকতায় নিয়োজিত আছি। আমার প্রায় 33টি ইন্টারন্যাশনাল পাবলিকেশনস আছে। আমার স্পেশালিটি হলো ন্যানো পার্টিকুল দিয়ে গ্লাসের উইন্ডো এর উপর শাইনিং হট রেডিয়েশন কন্ট্রোল করা, যা কার ইন্ডাস্ট্রি এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্টগুলোতে ইউজ করা হয়। আমি একজন অ্যাক্টিভ রাইটার। During our movement against Dictator Hasina, I wrote article and column in print and electronic media. Nevertheless, আজকে আমি আপনার প্রস্তাবিত সংস্কার পয়েন্টসগুলোর উপর সবিনয়ে যে প্রশ্নটি করতে যাচ্ছি সেটা হলো, আপনার প্রস্তাবিত 31 দফার বোধহয় 6 নম্বর পয়েন্ট, যেটাতে নতুন ঊর্ধ্বকক্ষ আইনসভার প্রস্তাব রাখা হয়েছে, যা বিশিষ্ট নাগরিক, একাডেমিক ও পেশাজীবীদের নিয়ে গঠিত হবে। সেই পরিষদে বিশেষজ্ঞদের বৈচিত্র্যপূর্ণ ও কার্যকর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে কি কি মানদণ্ড প্রয়োগ করা হবে, এবং এই জাতীয় সদস্য নির্বাচনে প্রবাসী বিশেষজ্ঞদের জন্য কি কোনো রকমের কোটা রাখার চিন্তা ভাবনা আছে কি না। এছাড়াও যেহেতু আমি ইউনিভার্সিটির শিক্ষক, সেহেতু টার্সিয়ারি শিক্ষা বিষয়ক একটা প্রশ্ন আপনার সমীপে করার কিউরিসিটি জাগতেছে। আর সেটা হচ্ছে, আপনি নিশ্চয় জানেন উন্নত দেশগুলোতে যেমন অস্ট্রেলিয়াতে ইউনিভার্সিটি পড়ুয়া স্টুডেন্টদের সম্পূর্ণ কোর্স ফি এর প্রায় 60% কমনওয়েলথ সাপোর্টে ফ্রি কভার করে, আর বাকি খরচ ইউনিভার্সিটি কর্তৃপক্ষ স্টুডেন্টদের ইন্টারেস্ট লোন ফ্রি দিয়ে থাকে। এটাকে বলা হয় হ্যাক্স, হায়ার এডুকেশন কন্ট্রিবিউশন স্কিম, যা ছাত্ররা জব পাওয়ার পর তাদের স্যালারি থেকে অল্প অল্প করে পরিশোধ করে থাকে। আমাদের দল ইনশাল্লাহ সরকারে গেলে এরকম স্কিম চালু করতে পারলে অবিশ্বাস্যভাবে আমাদের অভিভাবকদের বিরাট একটা বোঝা লাঘব হবে, নো ডাউট। এবারে এ ব্যাপারে আপনার সুচিন্তিত অভিমত জানতে চাচ্ছি। আপনাকে অশেষ ধন্যবাদ। আমি যদি কোনো অসংলগ্ন কথা বা বেশি সময় নিয়ে বিরক্তির কারণ হয়ে থাকি তাহলে ক্ষমা প্রার্থী। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ডক্টর সাহেব, জিন্দাবাদ। থ্যাংক ইউ হুমায়ুন সাহেব আপনার প্রশ্নের জন্য। আপনার প্রশ্ন বোধহয় দুটো খুব সম্ভব। একটা হচ্ছে, আমরা যে আপার হাউস যদি আমরা বলি, আমরা এরকম যেটার প্রস্তাব নিয়েছি, আপনার কথা হচ্ছে বোধহয় কারা থাকবেন সেখানে, তাই তো নাকি? জি জি, ওই মানদণ্ডটা কিভাবে হয়, মানদণ্ডটা মানে ক্রাইটেরিয়া গুলো, বিশেষজ্ঞত্ব, আর আমাদের কোনো বৈদেশিক বিদেশি কোনো কোটা থাকবে কিনা সেই হাউসে। আচ্ছা, আমরা প্রথমে 2016 সালে দেশনেত্রী খালেদা জিয়া ভিশন 2030 দিয়েছিলেন। সেখানে উনি এই বিষয়টি উল্লেখ করেছেন। পরবর্তীতে আমরা 27 দফা দিয়েছিলাম, এবং 27 দফার পরে পরবর্তীতে আমাদের সাথে যেই রাজনৈতিক দলগুলো আন্দোলন সংগ্রামের রাজপথে ছিল, সেই গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো তাদেরও কিছু মতামত ছিল, তার পরিপ্রেক্ষিতে আমরা 31 দফা দিয়েছি। এখন এই যে আমরা যে বিগত 15 বছর ধরে এই যে লুটেরা স্বৈরাচার ছিল, এদের বিরুদ্ধে যে আন্দোলন সংগ্রাম করেছি, এখানে যেরকম রাজনৈতিক নেতাকর্মীরা ছিল,
রাজনৈতিক দলের সদস্যরা যেমন ছিল, ঠিক একইভাবে আমাদেরকে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষও কিন্তু বিভিন্নভাবে সহযোগিতা করেছে। তাদের মধ্যে কেউ আপনার মতন শিক্ষক আছেন, তাদের মধ্যে কেউ চিকিৎসক আছেন, তাদের মধ্যে কেউ ইঞ্জিনিয়ার আছেন, সাংবাদিক আছেন, লয়ার্স আছেন, কবি সাহিত্যিক আছেন, এরকম বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি, অতীতেও আমরা দেখেছি যে এরকম অনেক মানুষ আছেন যারা সরাসরি রাজনীতি করেন না, ভিন্ন পেশায় আছেন, কিন্তু তাদের যোগ্যতা আছে বিভিন্নভাবে কন্ট্রিবিউট করা। কিন্তু এই মানুষগুলো হয়তো রেগুলার রাজনীতির সাথে ফিট না, বা রেগুলার রাজনীতি পছন্দ করেন না, অথবা খাপ খাওয়াতে পারেন না। কিন্তু এই মানুষগুলো যেহেতু কন্ট্রিবিউট করার ক্ষমতা রাখেন, আমরা চাচ্ছি সমাজের এই মানুষগুলোকেও একটা স্কোপ তৈরি করে দেবার, যাতে করে তারা এই যে যেমন আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করলাম, স্বাস্থ্য নিয়ে আলাপ করেছি, পরিবেশ নিয়ে আলাপ করেছি, এরকম যে বিষয়গুলো নিয়ে আলাপ করেছি, আমরা নারীদের ক্ষমতা নিয়ে আলাপ করেছি। আপনি আমি আমরা পলিটিশিয়ান, আপনার একটা পেশা আছে বা আমিও কোনো পেশার সাথে যুক্ত, বাট এই যে আলাপগুলো করেছি, আমাদের বাইরে প্রফেশনালস আছে, তাদেরও বিভিন্ন মতামত আছে, এবং আমরা রাজনীতিবিদ হিসাবে হয়তো আমাদের কিছু সীমাবদ্ধতা আছে, তারা যেহেতু প্রফেশনের মধ্যে আছেন তাদের ওই ব্যাপারে আরো বেটার নলেজ আছে। আমরা চাই বিএনপির চিন্তা যেটা, এই মানুষগুলোকে আমরা নিয়ে আসবো। কাজেই ক্রাইটেরিয়া আপনার বা মানদণ্ড যেটি বলছেন, সেটা অবশ্যই তার প্রতিভা, তার সেরকম যোগ্যতা, এই সকল বিবেচনা করেই আমরা আমাদের দলের পক্ষ থেকে হয়তো আমরা ঠিক করবো যে আমরা এই মানুষগুলোকে আমাদের পক্ষ থেকে উচ্চ কক্ষ যেটি আমরা করতে চাইছি সেখানে আমরা নিয়ে আসতে চাইছি। নট নেসেসারি তারা আমাদের দলের সদস্য হবেন, তারা সমাজের যদি কোনো প্রফেশনাল ব্যক্তি, বাট আমরা যদি মনে করি যে ঠিক আছে আমাদের ওখানে একজন এমন ব্যক্তি দরকার যার যার যেমন আমাদের ডক্টর বদিউজ্জামান, এরকম একটা স্পেশালাইজেশন যার আছে। তারপরে আমাদের সরকার শাহীন, এরকম একজন ব্যক্তি যে নন পলিটিক্যাল কিন্তু তার স্পেশালাইজেশন আছে, প্রথমে যে আমাদের প্রশ্ন করেছিল, এই ধরনের ব্যক্তিদেরকে আমরা ওখানে নিয়ে আসতে চাইছি। এটি হচ্ছে আমাদের বেসিক চিন্তা ভাবনা, মূল যেই চিন্তা ভাবনাটি। আপনার আরেকটি প্রশ্ন ছিল যে শিক্ষার্থী দ্বারা, দেখুন আমরা আমাদের 31 দফায় কিন্তু একটি কথা বলেছি যে আমরা 31 দফার মধ্যে 31টি দফা দিয়েছি। আমরা চেষ্টা করেছি চিন্তা ভাবনা করে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো যতটুকু মনে হয়েছে আমাদের সবকিছু বিবেচনা করে আমাদের এখানে আমরা দিয়েছি বিভিন্ন বিষয় সম্পর্কে। এর বাইরে কিছু অবশ্যই থাকতে পারে, এর বাইরে যদি কিছু থাকে, কোনো ব্যক্তি যদি কোনো প্রস্তাবনা দেন, সেটিকেও আমরা এটার সাথে ইনক্লুড করব, দেশ এবং জনগণের সাথে অবশ্যই আমরা ইনক্লুড করব। আপনি যে প্রস্তাবনাটা দিয়েছেন যে শিক্ষার্থীদের ব্যাপারে, এখন অস্ট্রেলিয়ায় সেটা করা সম্ভব। অস্ট্রেলিয়ার অর্থনৈতিক ব্যবস্থা, পপুলেশন, শিক্ষার্থীর সবকিছু সংখ্যা মিলিয়ে সেটা হয়তো করা সম্ভব। যেমন বাংলাদেশে আমরা যদি দেখি, ঢাকা ইউনিভার্সিটির ক্ষেত্রেও যদি আমরা দেখি, ঢাকা ইউনিভার্সিটি উচ্চশিক্ষার জন্য যতজন ছাত্রছাত্রী, এটা একটু বন্ধ করো, যতজন ছাত্রছাত্রী এখানে পড়ে, পৃথিবীর হয়তো অনেক বড় বিশ্ববিদ্যালয় হয়তো এতজন ছাত্রছাত্রী পায় না। কাজে আপনি এতজন স্টুডেন্টকে আপনি এত সাপোর্ট দেওয়া, শুধু তো ঢাকা ইউনিভার্সিটি না, আরো আমাদের ইউনিভার্সিটি আছে, সেটি কতটুকু আমাদের অর্থনৈতিক অবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ হয় সেটি আমাদেরকে অবশ্যই বিবেচনা করতে হবে। তবে রেয়ার কেসেস তো অবশ্যই আছে, নিশ্চয়ই আমাদের ছাত্রদের মধ্যে, স্টুডেন্টদের মধ্যে এক্সেপশনাল ব্রিলিয়ান্ট যারা আছে, তাদের ব্যাপারে আমাদের একটি চিন্তা ভাবনা আছে। এরকম যে এক্সেপশনাল রেজাল্ট যাতে থাকবে, আমাদের একটি চিন্তা ভাবনা আছে, প্রাইমারি চিন্তা ভাবনা, যে তাদেরকে আমরা চেষ্টা করব সরকারের পক্ষ থেকে সহযোগিতা করার, যাতে সে তার পড়াশোনাটা কমপ্লিট করতে পারে এবং